হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব স্পাই এক্স ফ্যামিলির এপিসোড 12। এখন আমরা সেই মিটিংয়ের স্থানে আবার ফিরে আসি, যেখানে এখন সকলেই বুঝে যায় যে এইটা হুইলার নয়, এটা হলো আসলে টুয়াইলাইট। টুয়াইলাইট ভাবে, অনেক কষ্টে সময় বের করেছিলাম। নাইটফলের দলের হুইলারকে ধরার জন্য এতটুকু সময় নিশ্চয়ই যথেষ্ট ছিল। ক্যাপ্টেন এখন টুয়াইলাইটকে বলেন, খুব ভালো অনুকরণ করতে পারো তো। সকলে যেমন বলেছিল তুমি ঠিক তেমনই। এখন কি তবে তুমি আমার সামনে নিজের আসল মুখটা দেখাবে? এই কথা বলার সাথে সাথেই টুয়াইলাইট দ্রুত তার সামনে থেকে সরে যায় এবং তাদের ওপরে আক্রমণ করে। একজন অফিসার টুয়াইলাইটের পিছু নিতেই সে তার পাতা ফাঁদে আটকে একটা গাছে ঝুলে পড়ে, আর টুয়াইলাইট দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে যায়। ক্যাপ্টেন ভাবে, আমার তো মনে হয়েছিল আমরা সব ফাঁদ পরীক্ষা করে নিয়েছি, কিন্তু ও তো সত্যিই খুবই বিপজ্জনক। ক্যাপ্টেন দলের সকলের সাথে যোগাযোগ করতে বলেন এবং বেরোনোর সব পথ বন্ধ করার নির্দেশ দেন। ঠিক তখনই দুজন অফিসার ইউরিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। তারা জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? সে গেল কোন দিকে? ইউরি তাদেরকে বলে সে এগিয়ে গেছে, আর এরপর তারা টুয়াইলাইটের পিছু নিতে চলে যায়। এদিকে ইউরির বেঁচে থাকা টুয়াইলাইট এখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্যদিকে ইউরি তার পায়ের ছাপ দেখতে পায়। সে ক্যাপ্টেনকে বলে, আমি তো এখানে প্রথমবার এলাম, অথচ আমার পায়ের ছাপ আগে থেকে এখানে রয়েছে কিভাবে? এই কথা শুনে তারা হতবাক হয়ে যায়। ইউরিও এই সময় চারপাশ দেখতে থাকে। তখনই সে কাছে একটা নর্দমার পথ দেখতে পায়। সে বলে, আমাদেরকে যেভাবেই হোক তাকে খুঁজে বের করতেই হবে। এই বলে সে নর্দমার মধ্যে ঢুকে যায়। ক্যাপ্টেন বলেন, আমি এর জন্য কিন্তু তোমাকে কোনো আদেশ দিইনি। ইউরি বলে, টুয়াইলাইট এইভাবে নিজের চিহ্ন রেখে যায় না। সে নিশ্চয়ই ভয় পেয়ে গেছে, তাই আমি তার পিছু নিচ্ছি। ক্যাপ্টেন বলেন, ঠিক আছে, তবে আমিও বাইরের পথে অতিরিক্ত সাহায্য পাঠাচ্ছি। যদি তোমার কোনো গোলমাল মনে হয় তবে সংকেত পাঠিও। এরপর ইউরি এগিয়ে যায়। ইউরি ভাবে, যদি সে নর্দমার মধ্যে কোনো সুড়ঙ্গ তৈরি করে রাখে তবে আমরা তাকে কোনোদিনই খুঁজে পাবো না। আমাকে তাকে তাড়াতাড়ি ধরতেই হবে। সে যেই দেয়ালের কাছে যায়, হঠাৎই টুয়াইলাইট তার উপর হামলা করে, কিন্তু ইউরি বেঁচে যায়। ইউরি নিজের মুখ দেখে একেবারে হতভম্ব হয়ে যায়, আর টুয়াইলাইটও এখন ইউরিকে দেখে অবাক হয়। এরপর দুজনেই একে অপরের সামনে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকে। এদিকে ইয়র কাজ করতে গিয়ে নিজেকে আঘাত করে ফেলে। সে বলে, এই সব ইউরির দোষ। সে আমার মাথায় লয়েডের প্রতি প্রতারণার চিন্তা ঢুকিয়েছে, যার কারণে এই সমস্ত হয়েছে। সে এখন চিন্তিত হয়ে ভাবে, জানি না লয়েড কখন ফিরবেন। এরপর আমরা আবার ইউরি আর টুয়াইলাইটের কাছে ফিরে আসি। ইউরি টুয়াইলাইটের উপরে হামলা করে, ফলে টুয়াইলাইটের হাতে আঘাত লাগে। জবাবে টুয়াইলাইটও তার উপর আক্রমণ করে, যার ফলে ইউরির অস্ত্রটি জলে পড়ে যায়। কিন্তু ঠিক তখনই ইউরি টুয়াইলাইটকে এমনভাবে লাথি মারে যে তার অস্ত্রটিও পড়ে যায়। ইউরিকে দেখে টুয়াইলাইট ভাবে, তুই কি করছিস টুয়াইলাইট? যখন তোর সুযোগ ছিল তখন তো তোর আক্রমণ করা উচিত ছিল, তোর তো ঘাবড়ানো উচিত হয়নি। ইউরি তাকে দেখে অবাক হয় এবং ভাবে, এ তো সত্যিই পাগলামি। টুয়াইলাইট যদি সত্যিই এতটা সক্ষম যে সে যে কোনো কারোর মতো দেখতে হতে পারে, তবে সে আমার মুখ কেন বেছে নিল? এমন তো নয় যে সে আমার কাছাকাছি থেকে আমার উপর নজর রাখত। এরপর ইউরি লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায় এবং তার উপর ঘুষি দিয়ে হামলা করে। সে বলে, চুপচাপ নিজের আত্মসমর্পণ করো। কিন্তু টুয়াইলাইট তার ঘুষি থেকে নিজেকে বাঁচিয়ে নেয় এবং সজোরে তাকে লাথি মারে, ফলে ইউরি দূরে গিয়ে আছড়ে পড়ে। ইউরি ভাবে, এ তো সত্যিই শক্তিশালী। ইউরি আবার উঠে দাঁড়ায় এবং বলে, তাড়াতাড়ি আত্মসমর্পণ করো, আমরা এই নর্দমার চারপাশ ঘিরে ফেলেছি। টুয়াইলাইটও তাকে বলে, যদি তুমি নিজের কোনো ক্ষতি না চাও তবে চুপচাপ এখান থেকে চলে যাও। এই কথা শুনে ইউরি রেগে যায় এবং তার উপর হামলা করার জন্য এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই টুয়াইলাইট নিজের বেল্ট ব্যবহার করে এবং তা দিয়ে তার উপর আক্রমণ করে, ফলে ইউরি আবার পড়ে যায়। টুয়াইলাইট বলে, এর ফলে তুমি অনেক দিন ভালোভাবে খেতেও পারবে না, কিন্তু তুমি বেঁচে থাকবে। টুয়াইলাইট যেই যাওয়ার জন্য এগিয়ে যায়, ইউরি আবার উঠে দাঁড়ায় আর তার উপর আক্রমণ করে। কিন্তু তা থেকে বাঁচতে টুয়াইলাইট নিজের হাত সামনে বাড়িয়ে দেয় এবং সজোরে তাকে আবার লাথি মারে। ইউরি বলে, জেলে গিয়ে ভালোভাবে খেতে পারবে না তুমি। ইউরি তার উপরে আবার হামলা করার চেষ্টা করে, কিন্তু টুয়াইলাইট তাকে চোখ স্ল্যাম দেয় এবং খুব মারে, কিন্তু ইউরি একটুও নড়াচড়া করে না। এটা দেখে টুয়াইলাইটও ঘাবড়ে গিয়ে ভাবে, এটা কি পরিহাস? ও কিভাবে আবার উঠে দাঁড়াচ্ছে? ইয়র কাউকে বড় করলে বোধহয় সে এমনই হয়। ইউরি তার উপর আবার হামলা শুরু করে, কিন্তু টুয়াইলাইট তার উপর জোরদার আক্রমণ করে, ফলে ইউরি পড়ে যায়। তবুও সে আবার উঠে দাঁড়ায়। এটা দেখে টুয়াইলাইট ভয়ানকভাবে হতবাক হয়ে যায়।
কিন্তু এইসবের মধ্যেই হঠাৎই ইউরি অচেতন হয়ে পড়ে যায়। তাকে বেহুশ দেখে টুয়াইলাইট একটা পাইপ তোলে, কিন্তু ইউরির এরকম অবস্থা দেখে সে পাইপটা সেখানে ফেলেই চলে যায়। এরপরে দৃশ্যে আমরা আবার হোটেলের ভেতরে ফিওনার দলকে দেখি, যারা হুইলারকে দেখতে না পেয়ে নিজেদের প্ল্যান 2-2-1 শুরু করে। একটা এজেন্ট ওয়াশরুমে যায় এবং ভাবে এর সম্ভাবনা কম, কিন্তু টুয়াইলাইট যে পোশাকটি এনেছিল হয়তো সেটা দিয়ে আমরা হুইলারকে বাইরে আনতে পারবো। তখনই সে ক্যাপ্টেন গ্যাস্কোসাইনের বেশে ওয়াশরুম থেকে বাইরে আসে। এজেন্ট ব্লু 1কে প্রস্তুত থাকতে বলে এবং ব্লু 2 আর 4কে নিজের পিছু নেওয়ার কথা বলে। সে যেই বাইরে আসে আমরা দেখি হুইলার তখনও জানলার বাইরে নজর রাখছিল। সেভাবে আমি গন্তব্যে পৌঁছে তো গেলাম, কিন্তু ক্যাপ্টেনের কোনো সংকেত পাওয়া গেল না। আমার কিছু একটা গোলমাল বলেই মনে হচ্ছে। তখনই সে নকল ক্যাপ্টেনকে দেখতে পায় এবং ভাবে কেউ তাদের পিছু নিচ্ছে। এই খবর নিশ্চয়ই ক্যাপ্টেনের কাছেও আছে। তারা কি জায়গা বদল করেছে? আমার তো এখন খুবই সাবধানে থাকা উচিত। এজেন্ট ভাবে হুইলার একাই কাজ করছে এবং আমার পিছু নিচ্ছে। যদি আমি এভাবে তাড়াহুড়ো করে কাজ করতে থাকি তবে সে নিশ্চিত আমার ফাঁদে আটকে যাবে। এজেন্ট অনেকক্ষণ ধরে হাঁটে, কিন্তু হুইলার তার পিছু নিচ্ছে কিনা সে তা এখনো বুঝতে পারে না। সে ভাবে সে কি দূর থেকে আমাকে অনুসরণ করছে। আমাকে কিছু একটা করতেই হবে। তখনই সে ব্লু টিমকে সংকেত দেয় আর একটা গাড়ি এসে একটা খুঁটির সাথে ধাক্কা খায়। সকলে সেদিকে দেখতে শুরু করে। এজেন্ট বলে গাড়ির ধাক্কা লাগলে সকলে সেদিকে দেখবে, কিন্তু একজন এজেন্ট কখনোই তার লক্ষ্য থেকে নজর সরাতে পারে না। তার পুরো নজর আমার উপরই থাকবে, কিন্তু সকলের নজরই গাড়ির দিকে ছিল। এতে এজেন্টও অবাক হয়ে যায় এবং ভাবে তাহলে কি হুইলার আমার পিছু নিচ্ছে না। কিন্তু ফিওনা এই সময় বলে দাঁড়াও, একজন লোক আছে যে জানলার প্রতিবিম্বের মাধ্যমে তোমার উপরে নজর রাখছে এবং গাড়ির দিকে তাকানোর ভান করছে। ফিওনা বলে যদি সে নিজের স্বচ্ছ রোদ চশমা না পরতো তবে তা আমি কখনোই খেয়াল করতে পারতাম না। মনে হচ্ছে সে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলেছেন। ফিওনা তাকে গভীরভাবে দেখতে থাকে, যা হুইলারের নজরে আসে এবং সে তার দিক পরিবর্তন করে নেয়। কিন্তু ততক্ষণে ফিওনা রেড 3 টিমকে তার পিছু নেওয়ার কথা বলে এবং ব্লু টিমকে অতিরিক্ত সাহায্যের জন্য প্রস্তুত থাকতে বলে। কিন্তু তা দেখে হুইলার সেখান থেকে দ্রুত পালাতে শুরু করে। ফিওনা বলে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। সে রেড 4কে রেডিওতে তাকে থামানোর জন্য নির্দেশ দেয়, আর তখনই তারা গাড়ি নিয়ে সামনের রাস্তা আটকে দেয় এবং তাকে ঘিরে ফেলে। ফিওনা বলে তোমার এই লুকোচুরি খেলা এবার শেষ হলো উইনস্টন হুইলার। ফিওনা তাকে হাত ওপরে তুলতে বলে এবং ফাইলটি চায়। এর জবাবে হুইলার বলে আমি ফাইলটি হোটেলেই রেখে এসেছি, তুমি সেখানে গিয়ে নিয়ে নিচ্ছ না কেন? ফিওনা বলে তুমি খুব ভালো রসিকতা করতে পারো তাই না? সে তাকে ব্যাগটি নিচে রাখতে বলে। হুইলার বলে কেমন হয় যদি আমি তোমাদেরকে ব্যাগটা দিয়ে দিই আর তোমরা আমাকে এখান থেকে জীবিত চলে যেতে দাও? ফিওনা রেড 4কে বলে তাড়াতাড়ি ওকে ধরো আর ওর পোশাকের তল্লাশি নাও। রেড 4 তার হাত বেঁধে দেয় এবং তার তল্লাশি শুরু করে। হুইলার ফিওনাকে বলে পশ্চিমের তুলনায় এখানকার সিনেমা আর বই খুবই একঘেয়ে, তোমাদের না নিজেদের বাড়ি ফিরে গিয়ে জীবন উপভোগ করা উচিত। ফিওনা বলে আমার চিন্তা করে তোমার লাভ নেই। কিন্তু তখনই রেড 4 ফাইলগুলো খুঁজে পায়। হুইলার বলে এবার তো খুশি হয়েছো, এবার আমাকে যেতে দাও। ফিওনা বলে তুমি সেই তথ্য নিশ্চয়ই মুখস্থ করে ফেলেছ, তাই তোমাকেও এখন আমাদের সাথেই যেতে হবে। কিন্তু ঠিক তখনই হুইলার সেই এজেন্টের কলার ধরে লাফিয়ে তাকে সামনে নিয়ে আসে এবং তার গলা চেপে ধরে। সে ফিওনাকে বলে অস্ত্র নিচে রাখো, নয়তো জানোই আমি ওর সাথে কি করব। কিন্তু ফিওনা তার কথায় কান দেয় না। সে বলে যখন আমি ইস্টে এসেছিলাম তখনই আমার ধারণা ছিল যে আমার সাথে এখানে যে কোনো কিছু ঘটতে পারে। এটা দেখে হুইলার বলে রসিকতা করছো নাকি? আমাকে মানতেই হবে যে তুমি খুবই নির্মম। তখনই পেছন থেকে রেড 3 চলে আসে। তাকে দেখে হুইলারের মনোযোগ বিঘ্নিত হয়, আর ঠিক তখনই ফিওনা আক্রমণ করে বসে। কিন্তু হুইলার তা থেকে বেঁচে যায় এবং একটা ছুরি তুলে নেয়। এরপর সে কাছের রেলিং থেকে নিচে লাফিয়ে পড়ে। সে বলে ঠিক আছে, তাহলে পরে কখনো দেখা হবে। এই বলে সে নর্দমার পথ ধরে পালাতে শুরু করে। ফিওনাও তার পিছু নেওয়ার জন্য নিচে লাফিয়ে পড়ে এবং তাদের বলে একে হাসপাতালে নিয়ে যাও আর ফাইলটাকে সুরক্ষিত করো, আমি ওর পিছু নিচ্ছি। ব্লু টিমকে অতিরিক্ত সাহায্যের জন্য জানিয়ে দাও। ফিওনা ভাবে যতটা ভেবেছিলাম ও তার চেয়েও বেশি বিপজ্জনক বলেই প্রমাণিত হলো। হয়তো আমি ওকে একা থামাতে পারবো না। সে ভাবে আমার কি তাহলে টুয়াইলাইটের জন্য অপেক্ষা করা উচিত? আমরা ফাইলটা তো পেয়েই গেছি, আর আমার মনে হয় না যে ও সবকিছু মুখস্থ করে রেখেছে। ঠিক তখনই ফিওনার টুয়াইলাইটের কথা মনে পড়ে। সে ভাবে
আমি এসব ভাবতেই পারি না। শেষ পর্যন্ত এটা টুয়াইলাইটের স্বপ্ন, পূর্ব আর পশ্চিমের মধ্যে শান্তিটা বজায় রাখা। আর এর জন্য যদি আমাকে এবং টুয়াইলাইটকে নিজের প্রাণ হারাতে হয়, তাতেও আমি রাজি। আর তখনই ফিওনার মনে একটা ভাবনা আসে, যেখানে তার অনুপস্থিতিতে টুয়াইলাইট তার জন্য খুবই কাঁদছে এবং তাকে হতাশ দেখে ইয়র তাকে সান্ত্বনা দিতে শুরু করে, আর তারা দুজনে আরও ঘনিষ্ঠ হয়। এই কথা ভেবে ফিওনা ভয় পেয়ে যায় এবং ভাবে, আমি এমনটা একদমই হতে দিতে পারি না, আমাকে যেভাবেই হোক বেঁচে থাকতেই হবে। অন্যদিকে আমরা টুয়াইলাইটকে দেখি, যে সেখান থেকে নিরাপদে পালানোর কথা ভাবছিল। ঠিক তখনই নর্দমার মধ্যে থেকে কারোর দ্রুত পালানোর শব্দ সে শুনতে পায়। তার মনে হয়, এ কি তবে আবার সেই গোপন পুলিশেরা, নাকি নাইটফলের দলের হাত থেকে বেঁচে পালানো হুইলার? টুয়াইলাইট সেখানেই শান্তভাবে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনই সে বুঝতে পারে যে তার পায়ের আওয়াজ এখন থেমে গেছে, আর এরই মধ্যে হুইলার লুকিয়ে তার উপর হামলা করে, যেটার থেকে টুয়াইলাইট কোনো মতে নিজেকে বাঁচাতে পারে। সে হঠাৎ তাকে দেখে খুবই অবাক হয় এবং ইউরি হওয়ার ভান করতে শুরু করে। সে বুঝতে পারে যে এটা আসলে হুইলারই। সে দ্রুত তাকে নিজের পরিচয়পত্র দেখিয়ে বলে, আমি নিরাপত্তা পুলিশের লোক, আমি এখানে একজনের পিছু নিচ্ছিলাম। হুইলার বলে, তুমি যদি এখানেই থাকো, তবে যার পিছু নিচ্ছিলে সে কোথায়, তার কি হবে? ইউরি বলে, ওটা এখন আমাদের দরকার না, এখন আমার কাজ হলো আপনাকে সুরক্ষিত করা। এরপর হুইলার তার পরিচয়পত্র মানে আইডেন্টিটি কার্ড দেখে। টুয়াইলাইট ভাবে, এই অবস্থায় এর সাথে লড়াই করা কঠিন হবে, কারণ সে এখন খুবই দুর্বল। কিন্তু তখনই হুইলার সজোরে তাকে একটা লাথি মারে এবং বলে, তাহলে এইবার তুমি ওর মুখ বেছে নিয়েছ? টুয়াইলাইট এইটা দেখে হচ্চকিত হয়ে যায়। সে ভাবে, এ কিভাবে জানতে পারল? হুইলার বলে, ভালো চেষ্টা ছিল, কিন্তু তোমাকে আরও ভালো করে মিথ্যে কথা বলতে হবে। আর তার মানে তুমি ওয়াইসের লোক, তাই তো? তুমি কি সেই হাজার মুখের টুয়াইলাইট, তাই না? তোমার মনে আছে আমরা একবার একসাথে একটা মিশনে কাজ করেছিলাম, কিন্তু আমি তোমার মুখ কখনো দেখিনি। তাহলে চলো এখন দেখেই নি। তখনই আমরা দেখি যে ফিওনাও তার পিছু নিয়ে সেখানে পৌঁছে গেছে এবং সে টুয়াইলাইটকে মাটিতে পড়ে থাকতে দেখে খুবই অবাক হয়। এই সময় হুইলার বলে, আরে সেই মহিলা, এ নিশ্চয়ই তোমারই সঙ্গী, তাই না? টুয়াইলাইটকে এমন অবস্থায় দেখে ফিওনা খুবই হতবাক হয়ে যায় এবং ভাবে, না, এটা হতে পারে না, এটা নিশ্চয়ই ইউরি হবে, এটা টুয়াইলাইট হতেই পারে না। হুইলার এই সময় বলে, একটু দাঁড়াও, আমি তো এখনই ওর মুখ দেখতেই যাচ্ছিলাম। এই কথা শুনে ফিওনারও খুব রাগ হতে শুরু করে। সে জোরে মাটিতে পা দিয়ে আঘাত করে এবং রাগে তার দিকে দেখতে থাকে। ঠিক তখনই আমরা অন্যদিকে দেখি, যেখানে ইউরি তখনও অচেতন এবং ক্লোই তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। ইউরি যেই ওঠে, তার মনে হয় যে সে ইয়র, তাই সে তাকে জড়িয়ে ধরে, কিন্তু ক্লোই তার মাথায় ঘুষি মারে এবং বলে, আমি তোমার বোন নই। ক্যাপ্টেন তাকে বলেন, তাকে মারা বন্ধ করো, তার আগে থেকেই অনেক আঘাত লেগে আছে। ক্যাপ্টেন ইউরিকে বলেন, তোমাকে দেখে তো মনে হচ্ছে সে টুয়াইলাইটই ছিল। ইউরি বলে, আমি হয়তো গত 15 মিনিট ধরে অচেতনই ছিলাম, এতক্ষণে সে নিশ্চয়ই অনেক দূরে চলে গেছে। ক্যাপ্টেন ক্লোইকে তাকে চিকিৎসার জন্য যেতে বলেন। এরপর ক্লোই তাকে হাসপাতালে নিয়ে যেতে থাকে। সে বলে, আমার তো মনে হয়েছিল তুমি মরে গেছো। ইউরি বলে, আমি শুধু ভাগ্যবান ছিলাম। কিন্তু সে ভাবে, শেষে সে আমাকে মারলো না কেন? সে কি ভাবলো যে আমি আর বেঁচে নেই, নাকি সে আমাকে এর যোগ্যই বলে মনে করলো না? এরপরে আমরা আবার হুইলারের কাছে ফিরে আসি। সে ফিওনাকে বলে, মাঝখানে ঢোকার চেষ্টা করো না, নয়তো জানোই তো আমি কি করতে পারি, তাই নিজের অস্ত্রটি নিচে ফেলে দাও। এইটা দেখে ফিওনা খুবই ভয় পেয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে নিজের অস্ত্রটি নিচে ফেলে পা দিয়ে ভেঙে দেয়। হুইলার বলে, আমি কাউকে এভাবে করতে দেখিনি, হয়তো এর জীবন তোমার কাছে বড্ড দামি, তাই না? অথবা নিশ্চয়ই ও তোমার খুবই কাছের লোক। হুইলার ফিওনাকে বলে, তুমি তো জানোই যে এমন কাজে আমাদের আবেগ থেকে দূরে থাকা উচিত। কি জানি কোন অভিযানটা আমাদের শেষ অভিযান হবে, আর কখন আমরা বিশ্বাসঘাতকতার শিকার হব। ঠিক তখনই আমরা দেখি ক্লোই ইউরিকে নর্দমা থেকে বের করছে এবং ক্যাপ্টেন গোস্কোভাই নর্দমার ভেতরে টুয়াইলাইটকে খুঁজছে। হুইলার টুয়াইলাইটের ওপর পা রেখে বলে, আমার একটা নিয়ম আছে, কারোর ওপর ভরসা না করা, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, আর এই জিনিসই আমাকে শক্তিশালী করে তোলে, যার ফলে তোমার কিংবা এর মতো কেউ আমাকে কখনোই হারাতে পারবে না। ফিওনা এইটা দেখে খুবই রেগে যায় এবং প্রচণ্ড দ্রুত গতিতে হুইলারের ওপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়। এটা দেখে হুইলার বলে, এটা তো বোকামি, পশ্চিমের তোমরা কি সবাই এত আবেগপ্রবণ? ফিওনা তার ওপর সামনে থেকে আক্রমণ করে। হুইলার ভাবে, সরাসরি সামনে থেকে হামলা করছে, আমি তো একে এক ঘুষিতেই ধরাশায়ী করে দেব।
কিন্তু সে ফিওনার গতি দেখে খুবই অবাক হয়। সে ভাবে এর থেকে বাঁচার জন্য এতটুকু সময় যথেষ্ট নয়। এ কি হাত নাকি হাতুড়ি? আমি তো একে খুব দুর্বল ভেবেছিলাম। ফিওনার ঘুষি তার এত জোরে লাগে যে তার হাত সেখানেই ভেঙে যায়, আর একই সাথে ফিওনার হাতও স্থানচ্যুত হয়। কিন্তু তার এই ঘুষির প্রভাবে হুইলার দূরে গিয়ে আছড়ে পড়ে, আর ফিওনা এখন রাগের দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে। আর এখানেই শেষ হয় এপিসোড 12। পরবর্তী এপিসোডটি আরও ইন্টারেস্টিং হতে চলেছে, যেটাকে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।